Suspense Point. আজ দীপিকা দেবীর মনটা একদম ভালো নেই, শরীরটাও যেন ম্যাচ ম্যাচ করছে। যা গরম পড়েছে তাতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। শরীরটা না হয় বোঝা গেল, কিন্তু মনটা কে জানে কেন আজ যেন কিছু একটা হচ্ছে তার মনে। কেন যেন মনে হচ্ছে কেউ আসছে আজ অনেক দিনের পরে। এক অপার শান্তি নিয়ে কেউ আসছে, তার মনের সব একাকিত্ব, সব ক্ষত দূর করে এক নতুন ভোরের সংবাদ নিয়ে কেউ আসছে। কিন্তু কে আসবে? তার জন্য এই পৃথিবীতে ভগবান তো কাউকে রাখেন। তার বাবা মা ইহলোকের মায়া ত্যাগ করে চলে যাওয়ার পরে তো চিরজীবনের জন্য সে একা। এই একাকিত্ব সে স্বীকার করেও তো নিয়েছে। তবে কেন আজ তার এমন হচ্ছে? একটা উৎকণ্ঠা যেন তার 42 বছরের পরিণত মনটাকে ছেয়ে ফেলেছে। কেউ যেন সেই মন খুঁড়ে নতুন গোলাপের চারা লাগাতে চাইছে। কিন্তু কে? এই অবেলায় এসে হাজির হয়েছে এই মনের উঠোন। নমস্কার, সাসপেন্স পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনবেন সৌমেন পালের কাহিনী অপেক্ষা। গল্পের সূত্রধর আমি অর্ণেশা, গল্প পাঠে শুভধর, চরিত্রায়নে বর্ণালী ও সৌমেন, শব্দ সংযোজন, আবহ সৃষ্টি ও প্রচ্ছদ সৌমেন। আসুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন অপেক্ষা। দুপুরে খাওয়া দাওয়া সেরে দীপিকা দেবী বসে অবহেলায় পাঁচিল টপকে বারান্দায় এসে পড়া কাগজটা তুলে বাসি খবরে চোখ বোলাতে লাগলেন। অন্যান্য দিন খবরের কাগজ আসা মাত্রই রেখার দেওয়া চায়ের সাথে গোগ্রাসে গেলেন, কিন্তু আজ রেখা সকালের কাজ সেরে রান্না সেরে বাড়ি চলে গেছে। দীপিকা দেবীর আজ যেন ভীষণ একা লাগে। খবরের কাগজের খবরে মন নেই। উদাসী দুপুরে ঘুঘুর ডাকে মনটা চলে যাচ্ছে সেই দেবীপুরের গ্রামীণ লাইব্রেরির বিকেলের স্বপ্ন দেখানো সময়। হাতে হাত রেখে না পড়া বইয়ের দুই পারে বসে উল্টে যাওয়া পাতায় লেগে থাকা অনুভূতিগুলো যেন আবার জীবন্ত হয়ে উঠছে আজ ধীরে ধীরে। এক ভালো লাগার আবেশে চোখ বুজে আসে দীপিকা দেবীর। সত্যিই কি মধুর সময় আর মন খারাপ মেশানো এক অদ্ভুত স্মৃতিচারণায় ডুবে যায় দীপিকা দেবী। বন্ধ চোখের ফাঁক থেকে অবলীলায় গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। হঠাৎ দমকা একটা বাতাস বয়ে যায় আর দরজাটা শব্দ করে দীপিকা দেবীকে বাস্তবের পাথরে আছড়ে ফেলে। চোখ খুলে সোজা হয়ে বসতেই দেখে সূর্য পড়ে এসেছে। আচমকা তার মাথায় একটা চিন্তা আসে। নিজের মনেই তিনি বলেন, আচ্ছা, চয়নের সাথে কি আর কখনো দেখা হওয়া সম্ভব? জীবনের এই পরন্ত সময়ও যদি আমার একাকিত্বের এই অপেক্ষায় চয়ন ফিরে আসে, সবকিছু আগের মতো থাকবে। চয়ন কি বিয়ে করেছিল? চয়ন কি আর কাউকে ভালোবেসেছিল? এইরকমই একরাশ প্রশ্নের ঝড় ধেয়ে এসে এলোমেলো করে দেয় দীপিকা দেবীর মন বাস্তবতাকে। খুব ইচ্ছে হয় একবার ছুটে যায় সেই ছোট্ট লাইব্রেরির ঘরটায়, একবার ছুঁয়ে দেখে তার অতীত স্মৃতি। দীপিকা দেবী আর স্থির থাকতে পারে না। উঠে টেবিলে রাখা জলের বোতলটা থেকে একটু জল খায় আর ঘরে পায়চারি করতে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না আজ কেন এমন তার হচ্ছে। দেবীপুর গ্রামের গ্রামীণ হাসপাতাল লাগোয়া ছোট্ট লাইব্রেরির ঘরটা যেন আজ তার মনে ছবির মতো ভেসে উঠছে। চয়নের ভালোবাসার চাউনি, মধুর স্পর্শ, সব যেন টাটকা হয়ে উঠছে। অতীত আর বাস্তবের মাঝের পর্দাটা ধরে যেন কোনো অদৃশ্য হাত একটা টান দিয়েছে। না, দীপিকা দেবী নিজেকে আবেগে ভাসতে দেবেন না। তার আর সে বয়স নেই। এই টানটা 10 বছর আগেও তো হতে পারত। কই, তা তো হয়নি। তাহলে না হয় চয়নের খোঁজ নেওয়া যেত।
আজ আর এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। বাইরে আকাশ কালো করে ঘনিয়ে এসেছে মেঘ, শুরু হলো ঝোড়ো বাতাস। ঠিক যেন দীপিকা দেবীর মন আর প্রকৃতি এক সূত্রে গাঁথা হয়ে গেছে। দমকা শীতল বাতাস নিয়ে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। দীপিকা দেবী ফুলবাগানের কাছটার জানলায় গিয়ে দাঁড়ালেন। একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে। মনটা এখন অন্যরকম। দীপিকা দেবী উদাস হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকেন। আবছা হয়ে আসে বৃষ্টি। টগর গাছের পাতায় বৃষ্টি পড়ে ঘরে ছিটকে ঢুকছে। গায়ে লাগছে দীপিকা দেবী। এক অদ্ভুত ভালো লাগা। ভারিকি মেজাজের স্কুল শিক্ষিকা দীপিকা ব্যানার্জি তখন যেন অষ্টাদশী। গুনগুন করে ওঠে মন খানা। হঠাৎ দূরে তাকিয়েই তার বুকের হৃৎপিণ্ডটা লাফ দিয়ে ওঠে। দূরে দেখতে পায় একজন মাঝবয়সী লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে, তারই দিকে তাকিয়ে। কে? চয়ন। ঠিক এভাবেই তো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করত এক ঝলক দেখার জন্য। হু হু করে ওঠে দীপিকা দেবীর। চোখের সামনে ভেসে ওঠে তাদের দেবীপুরের রংচটা একতলা বাড়িটা, তার সামনে সরু ভাঙা রাস্তা। ঘন্টার পর ঘন্টা এক ঝলক দেখার জন্য দাঁড়িয়ে থাকা। সবকিছুই যেন জীবন্ত হয়ে উঠছে আজ ওই লোকটার বৃষ্টি ধোয়া চাউনি দেখে। দীপিকা দেবী যেন টাইম মেশিনে করে চলে যাচ্ছেন সেই প্রেমে মুক্তার সময়। উচ্চ গতিতে হৃৎপিণ্ডের ধুকপুকুনি, চোখ বুজে যেন শুনতে পাচ্ছেন বাবা মায়ের কণ্ঠস্বর, আর নাকে চয়নের ভালোবাসার গন্ধ। বৃষ্টি পড়ছে ঝমঝমে। দীপিকা দেবী বছর 21-এর দুদিকে করে চুল বাঁধা ছাত্রী। তখন পড়াশোনা শেষ করে বই গুছিয়ে রেখে সোজা হতেই জানালায় চোখ যায়। দাঁড়িয়ে আছে চয়ন। বৃষ্টির মধ্যে ছাতা ছাড়াই রাস্তায় দাঁড়িয়ে ভিজছে। দীপিকা দেবী একটু ইতস্তত করে কিছু ভেবেই চেঁচিয়ে বলে, মা, আমি একটু দোকানে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। ছাতা না নিয়েই দৌড় দেয় রাস্তায়, সোজা তাদের দেখা করার নির্দিষ্ট স্থানে। চয়নও ইশারা বুঝে এসে পৌঁছয় কিছুক্ষণের মধ্যে। একটা গাছের নিচে দাঁড়িয়ে নীরবে ধরে চয়নের হাতখানা। চোখের নিঃশব্দ কথাবার্তায় সাক্ষী কেবল বৃষ্টি। বেশ কিছুক্ষণ কেটে যায় নীরব কথাবার্তায়। এরপর চয়ন বলে, তুমি অকারণেই ছুটে এলে। আমি তো কেবল তোমাকে একটিবার দেখতে এসেছিলাম। এখন কি আর হবে? তোমার শরীরটাই খারাপ করবে। কি যে বলো, তোমার আমাকে দেখতে ইচ্ছা করতে পারে আর আমার করতে পারে না? তাহলে কি তুমি বিশ্বাস করো না যে আমিও তোমাকে ভালোবাসি? আরে তা না, ব্যাপারটা হলো যে তোমার শরীর খারাপ করতে পারে তাই বলা। আরে না না, আমার কিচ্ছুটি হবে না, তুমি আছো না। আর এখানে থাকা ঠিক না, তোমার বাড়ির লোক দেখে নিলে খুব সমস্যা হবে। আরে বাবা, কিছু হবে না, তুমি না ভীষণ ভয় পাও। হ্যাঁ পাই, তবে তা তোমাকে হারানোর ভয়। দীপিকা আর কোনো কথা বলে। বৃষ্টি ভেজা নির্জন গাছের নিচে বাড়িয়ে দিয়েছিল দুটি হাত। কম্পিত ঠোঁট বলেছিল কত না বলা কথা। দীপিকা দেবীর ভোর কাটে বাড়ির কলিং বেলের শব্দে। চোখ দুটো খুঁজে চলে একটু আগে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, কিন্তু কেউ নেই। এই অসময়ে কে এলো বৃষ্টির মধ্যে? দীপিকা দেবী দরজা খুললেন ধীরে ধীরে, কিন্তু কি আশ্চর্য, কেউ নেই। ঠিক এই সময় চোখে পড়ে দরজার সামনে একটা গোলা, একটা শুকনো গোলা কে যেন রেখে গেছে। দীপিকা দেবী ফুলটা হাতে তুলে নিয়ে ঘরে আসে। অকস্মাৎ তার মনে হয় এটাই সেই ফুলটা না, যে ফুলটা
সে তার গাছ থেকে তুলে চয়নকে দিয়েছিল লাইব্রেরির ছোট্ট ঘরটায় বসে। তার হাসি পায় আর বলে ওঠে, হ্যাঁ সেই আর কি, আজ এত বছর পরে চয়ন এসে আমার ফুলটা ফেরত দিয়ে গেছে। উফ, আজ কি হয়েছে আমার? হঠাৎ তার চোখ যায় ক্যালেন্ডারে আর বুকটা ছ্যাঁত করে ওঠে। আজ 19শে মে। এই সেই দিন যেদিনে তার জীবনের রাস্তাটা আলাদা হয়ে গিয়েছিল। আবার চয়নের জন্মদিনও বটে আজ। তবে কি সত্যিই চয়ন এসেছিল তার কাছে? চেয়ারে বসে মাথাটা এলিয়ে দেয় দীপিকা দেবী। বন্ধ চোখের ক্যানভাসে ভেসে ওঠে লাইব্রেরির ছোট্ট ঘরটা। বসে আছে চয়ন আর সে। চয়ন, আজ শুভ জন্মদিনে তোমার জন্য আমার অনেক অনেক ভালোবাসা। দীপিকা, এই ভালোবাসা দীর্ঘস্থায়ী হবে তো? আচ্ছা, তোমার মন জুড়ে এত সন্দেহ কেন বলো তো? তোমার কি বিশ্বাস নেই? আজ না তোমার জন্মদিন, চলো না কোথাও একটা ঘুরে আসি। সে যাওয়া যেতেই পারে, কিন্তু কোনো কিন্তু না, চলো চলো। প্রেমে ফাঁকি কিন্তু আমি একদম পছন্দ করি না, চলো বলছি। আরে বলছি, এই লাইব্রেরি ঘরটায় কি নিরাপদ প্রেম করার জায়গা নয়? আরে ধুর, চলো তো। জোর করেই নিয়ে গিয়েছিল দীপিকা দেবী, আর সেটাই ছিল শেষবার একসাথে হাঁটা। দীপিকা দেবীর বাবা একটু কঠোর মানুষ ছিলেন, কে যেন বলে দিয়েছিল, ব্যাস ঘরবন্দি দীপিকা দেবী। না, সেদিন দীপিকা দেবী আর পারে। বাবার সামনে দাঁড়িয়ে কান্না ছাড়া তার কোনো উপায় আর ছিল না। কলকাতায় তারা সপরিবারে চলে না আসা অবধি দীপিকা দেবীর বন্দিদশা কাটে। পড়াশোনাও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। যাই হোক করে সে বাবাকে রাজি করিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছিল। তবে তাকে কথা দিতে হয়েছিল যে সে আর কোনোদিন চয়নের সাথে যোগাযোগ রাখবে না। মেয়ের কষ্টে মা দুঃখ পেলেও কিছু করার ছিল না। হঠাৎ বাইরের দরজা খুলে কেউ যেন প্রবেশ করল। এই সময় কি আসবে? তাছাড়া দরজা তো বন্ধ। কে কে ওখানে? নীরব চারিপাশ। সন্ধ্যার পাতলা অন্ধকারে যেন একটা জমাট অন্ধকার ঘুরে বেড়াচ্ছে। দীপিকা দেবী উঠে এগিয়ে যান বারান্দায়। ধুর বাবা, আবার এখন লোডশেডিং, এই এক জ্বালা। একটু বৃষ্টি হলো আর অমনি। হঠাৎ দীপিকা দেবীর চোখে পড়ে দুটো জ্বলন্ত চোখ তাকিয়ে আছে তারই দিকে। দীপিকা দেবীর পা কেঁপে ওঠে, কাপা গলায় বলে ওঠে, কে 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 ওখানে? একটা শীতল দমকা বাতাসে জানালার পাল্লাটা নড়ে ওঠে, আর তার কানে কানে কেউ যেন হিসহিসিয়ে বলে ওঠে, দীপিকা, আমি এখনো তোমার অপেক্ষায়। এসো এসো আমার কাছে। চয়ন? হ্যাঁ, চয়ন। আর কি অপেক্ষা করবে তোমার জন্য? কিন্তু কিন্তু এমন সময় জ্বলে ওঠে আলো, আর সাথে সাথেই একটা গুমট ভাব। একটা কালো বিড়াল লাফ দিয়ে জানালা বের। দীপিকা দেবী স্বস্তির শ্বাস ফেলে। কিন্তু আমি কার সাথে কথা বললাম তাহলে? চয়ন? সারা রাত উৎকণ্ঠা ও মানসিক অস্বস্তি নিয়ে কাটিয়েও তার কারণ অনুসন্ধান করতে করতে ভোর হয় তার। দীপিকা দেবী আর স্থির থাকতে পারেন না। তার ছোটবেলা তাকে যেন ডাকছে, এক অমোঘ আকর্ষণ। দেবীপুর পৌঁছে অতীত ও বাস্তবের মধ্যে পার্থক্যটা খুব চোখে পড়ছে। আজ প্রায় 20-22 বছর পরে সে এসেছে তার জন্মস্থানে। সবকিছুই তার কাছে অচেনা। কেবল তার সেই পরিচিত অনুভূতিটা মনে এক অদ্ভুত চঞ্চলতা নিয়ে আসে। যদিও দীপিকা দেবীও চায় না তাকে কেউ চিনুক বা তার এত বছর পরে হঠাৎ এখানে আসার কারণটা জিজ্ঞেস করুক। তাকে কেবল টানছে সেই লাইব্রেরিটা,
যে লাইব্রেরিতে বসে তাদের প্রেমের শুরু হয়েছিল, সেই চয়নের স্পর্শ করা বইগুলো খুঁজে দেখা, সেই চয়ন যার টানে সে কোনো এক অজানা কারণে স্থির হতে পারছে না। আচ্ছা, যদি চয়ন এখন দীপিকা দেবীর সামনে এসে হাত বাড়িয়ে দেয়, সে কি পারবে তাকে চিনতে? ঠিক এই সময় হঠাৎ দীপিকা দীপিকা দেবী পেছন ফিরে তাকায়। কেউ নেই, কোথাও কেউ নেই। তবুও যেন চেনা ডাকটা তার অন্তর ভেদ করে প্রবেশ করেছে। থমকে দাঁড়ায় দীপিকা দেবী, চেয়ে থাকে পেছনে। এক পা দুপা করে এগিয়ে যায় পেছন দিকে। এলেই যদি, এত দেরি করে এলে, সবচেয়ে ফুরিয়ে গেল দীপিকা। দীপিকা দেবী দেখলেন গাছের পেছন থেকে বেরিয়ে আসছে জল। সেই এক মাথা এলোমেলো চুল, সেই প্রাণোচ্ছল হাসি, সেই প্রেমময় চোখের ভাষা। মন্ত্রমুগ্ধের মতো দীপিকা দেবী এগিয়ে যান গাছের কাছে। চয়ন, তুমি? আমার জন্যই তো তুমি এলে, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো ঠিক, তবে তোমাকে এভাবে দেখতে পাবো সেটা তো ভাবিনি। জানো, কাল থেকে আমি খুব অস্থির হয়ে আছি। এটা তো হবারই ছিল দীপিকা, তুমি তো ভুলতেই পারলে না আমাকে। তুমিও তো আমাকে ভুলতে পারোনি। হুম, আমার তো ভোলার কথা ছিল না, তবে একটু সাহস দেখালে পারতে সেদিন। আমি পারিনি চয়ন, চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শিক্ষা, আমার সংস্কার আমাকে আটকে দিয়েছে। তাহলে মন থেকে ঝেড়ে ফেললে না কেন? তাহলে তো তোমার জীবনটা সুন্দর হতে পারত, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার পাততে। সেটাও পারিনি, তোমার অপেক্ষাতেই তো রয়ে গেলাম। জানতাম তুমি আসবে না, তাও রয়ে গেলাম। অপেক্ষা করতে করতে এই তো দিব্যি বার্ধক্যে পৌঁছে গেলাম। কিন্তু জানো, আমার বড্ড একা লাগে এখন। তবু এটাই আমার প্রায়শ্চিত্ত, সেদিন তোমার হাত ধরতে না পারার প্রায়শ্চিত্ত। কিন্তু তুমি তো একবার পারতে, বলো, অভিমান ভুলে এগিয়ে আসতে। আসার চেষ্টা কি আর করিনি? কিন্তু সম্ভব হয়নি গো। আজ সময় চেয়েছে, তাই তুমি আমাকে দেখতে পাচ্ছ। তা যাই হোক, নীল শাড়িটায় তোমায় কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই বুড়ি বয়সে আর সুন্দরী? কথাটা বলার সাথে সাথে দীপিকা দেবীর হৃৎপিণ্ডটা জোরে একবার লাফিয়ে ওঠে। ভাবনাটা একেবারে হৃৎপিণ্ডের ভিতরে তীরের মতো গেঁথে যায়। সে তো না হয় বুড়ি হয়েছে, তাহলে চয়ন কিভাবে 21 বছর আগের রূপ ধরে রেখেছে? তবে কি? চোখ তুলে তাকায় দীপিকা দেবী। না, কেউ কোথাও নেই। বুড়ো গাছটার নিচে সে একাই দাঁড়িয়ে। তবু একবার ডাকে, চয়ন, তুমি আছো? না, কোনো সাড়া নেই। দীপিকা দেবী একটা দীর্ঘশ্বাস ছাড়ে। গ্রামের কাঁচা রাস্তার বদলে এখন সুন্দর চওড়া রাস্তা, মানুষজনের ব্যস্ততাও আছে। দীপিকা দেবী আর সময় নষ্ট না করে রাস্তা দিয়ে এগিয়ে যায় সেই গ্রামীণ হাসপাতালের পাশের ছোট্ট লাইব্রেরিটার দিকে। বেশ খানিকটা পথ যাওয়ার পর একটা নির্জন স্থানে হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পায় সে। পেছন ফিরে তাকাতেই দেখে একটা গাড়ি সজোরে ধাক্কা মারল রাস্তার পাশের ল্যাম্প পোস্টটায়। আর সাথে সাথেই দীপিকা দেবী অনুভব করলেন মাথায় ভীষণ আঘাতের যন্ত্রণা। মুখ থেকে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। সারা শরীরে একটা ছটকা, বিদ্যুতের ধারালো আঘাত যেন খান খান করে দিল শরীর। চোখে নেমে এলো অন্ধকার। কতক্ষণ যে কেটে গেল তা জানা। হঠাৎ তিনি শুনলেন চয়নের সেই মায়াবীটা, দীপিকা, এই দীপিকা, চলো, লাইব্রেরি যাবে না?
দীপিকা দেবী সম্বিত ফিরে পায়, যেন গভীর ঘুম থেকে জেগে ওঠে। চয়ন, আমি আমি কোথায়? কি হয়েছিল আমার? এখন তুমি আমার খুব কাছাকাছি দীপিকা। ভাবছি তোমার হাতটা আর ছাড়বো না কোনোদিন। চয়ন, এই বয়সেও সম্ভব? এই বিশ্বে কিছুই অসম্ভব নয়। চলো তো, চলো। বললে না তুমি লাইব্রেরি যাবে। তুমি যাবে আমার সাথে? আমি না, আমি যাব না, তুমি যাও। আমি তোমার জন্য অপেক্ষা করছি। কেন? চলো না, সেই পুরনো প্রেম আবার জেগে উঠুক। পুরাতন নতুন সবচেয়ে একাকার হয়ে গেছে দীপিকা। সে তুমি বুঝবে না। তুমি যাও, আমি তোমাকে ঠিক খুঁজে নেব। এই যে বললে সারা জীবন একসাথে থাকবে। চয়ন, চয়ন। দীপিকা দেবী দেখে আশেপাশে কেউ নেই। এগিয়ে যায় সে লাইব্রেরির দিকে। লাইব্রেরিতে ঢুকেই পলাশ কাকুর মুখোমুখি। লোকটা এখনো তেমনই আছে, একটুও বদলায়। সেই সাদা চুল, কালো মোটা ফ্রেমের চশমা, শীর্ণ শরীর। কাপা কাপা হাতে মোটা খাতাটা ধরে একইভাবে লাইব্রেরি কার্ডগুলোর নাম্বার বেরাচ্ছে। দীপিকা দেবী ঢুকতেই, কে দীপু বা এলি? হ্যাঁ কাকু, তুমি এখনো আমাকে মনে রেখেছ? তা তোকে ভুলবো কি করে? যা যা, তোদের টেবিল তো ফাঁকাই রয়েছে, গিয়ে বসে পড়। হ্যাঁ কাকু। সে ছোড়াটা কোথায় গেল আবার? এখনো এলো না তো? কে কাকু? আরে চয়নের কথা বলছি রে। দীপিকা দেবী খানিক চমকে ওঠে। সে যে এত বছর পর এসেছে, এটা তো পলাশ কাকু মনেই করছে না। এইভাবেই তো পলাশ কাকু বছর কুড়ি আগেও বলতো। তাহলে কি সবই তার কল্পনা নাকি? শরীরটা ঝিমঝিম করছে, মাথায় কি অসহ্য ব্যথা। গাড়িটা লাইট পোস্টায় ধাক্কা দেওয়ার পর যে কি হলো, আঘাত লেগেছে কপালে। যাই হোক, পলাশ কাকুর কথার উত্তর না দিয়ে চলে যায় দীপিকা দেবী। কারণ উত্তর তার জানা নেই, সবকিছুই যে একই আছে। তাহলে সময় কি এই লাইব্রেরিতে, পলাশ কাকুর জীবনে, চয়নের জীবনে থমকে থেকেছে? জীবনের অনেক হিসেবের মধ্যে এই হিসেব মেলে না দীপিকা দেবীর। সে চিন্তিত মনে এগিয়ে যায় লাইব্রেরির সেই পুরাতন টেবিলে। আধ খোলা হয়ে পড়ে রয়েছে সেই বইটাই, যে বইটা চয়নের খুব প্রিয় ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। দীপিকা দেবী বইটা তুলে নেয় হাতে, বিড়বিড় করতে থাকে চয়নের প্রিয় লাইনগুলো। পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে। সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে। পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এক এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব মিল, সেখানেই মস্ত বিরুদ্ধতা। আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। প্রচন্ড একটা দম আটকানো কষ্ট যেন বুকের কাছে এসে আটকে থাকে দীপিকা দেবীর। চয়নের প্রতি সত্যিই অন্যায় করেছে সে। এই অন্যায় কি ওই লোক দেখানো একা থাকার অভিনয় করে মুছে ফেলা সম্ভব? হঠাৎ একটা কাগজ পড়ল বইয়ের খাঁজ থেকে। এটা কি? একটা চিঠি না?
কার চিঠি? একবার খুলে দেখা কি ঠিক হবে? ধুর, কেউ তো নেই, একবার খুলে দেখি তো। এ কি? এ তো চয়নের হাতের লেখা। এ তো আমাকে উদ্দেশ্য করে লেখা চিঠি। কি যে হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। একবার পড়ে দেখি তো কি লিখেছে। দীপিকা, এই তোমার উদ্দেশ্যে আমার শেষ চিঠি। সময়ের কোনো এক ভাঁজে যদি আবার এসে পড়ো এই লাইব্রেরির ঘরটায়, আমাদের প্রেম শুরুর জায়গাটায়, তবে আমি নিশ্চিত তুমি এটা পড়বে। তোমার পরিবার আমাদের বিচ্ছেদে শান্ত হলো না গো। সামাজিক ও শারীরিকভাবেও আমাকে হেনস্থা করল। আমি আর এই যন্ত্রণা একা বইতে পারলাম না। আমার কারোর উপর কোনো অভিযোগ নেই, কেবল তোমার প্রতি একটু অভিমান বাকি রয়ে গেল। তুমি তো আমার পাশে থাকলে পারতে, আর একটু চেষ্টা করলে পারতে। যাই হোক, এই চিঠি পড়ার সময়ে তুমি আর আমি অন্য পৃথিবীর বাসিন্দা হব, এটা একদম নিশ্চিত। তবে ভালোবাসাটা যদি খাঁটি হয়, আমাদের আবার দেখা হবে কোনো এক সময়ের সন্ধিক্ষণে। আশা করব আমার অপেক্ষা বিফলে যাবে না। সেদিন তুমি আমাকে আর অগ্রাহ্য করতে পারবে না, দেখে নিও। ইতি, চয়ন। ঝাপসা হয়ে আসে দৃষ্টি। দীপিকা দেবী চোখে কাগজটা চেপে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে। চারিদিকে অন্ধকার নেমে আসে। সেই নিকষ কালো অন্ধকারে দীপিকা দেবী চিৎকার করে ওঠে, চয়ন, চয়ন, আমি এসেছি, তুমি ফিরে এসো। একটা পচা বিকট গন্ধ নাকে এসে লাগে। দীপিকা দেবী চিৎকার করে ওঠে, কিন্তু শব্দগুলো যেন অন্ধকারের ভিতরে হারিয়ে যেতে লাগলো। দীপিকা দেবীর দম আটকে আসছে। দিকভ্রান্তের মতো সে ছুটছে এদিকে ওদিকে। কেউ যেন ওকে ধাওয়া করে আসছে। উফ, কি বিভৎস ভয়ঙ্কর পরিস্থিতি। হঠাৎ একটা হাত দীপিকা দেবীর হাতটা ধরে টেনে নিয়ে যায় আর বার করে আনে চাঁদের আলোয় ভরা নির্জন মাঠে। কয়েকটা পায়ের শব্দ যেন তখনও ধাওয়া করে আসে। দীপিকা দেবীর শারীরিক ও মানসিক কষ্ট যেন তার প্রাণটা বার করে নিতে চাইছে। দীপিকা দেবী হাঁপাতে হাঁপাতে বুকে হাত চেপে বসে পড়ে। দীপিকা, তুমি ঠিক আছো? চয়ন, ওটা কি ছিল? কারা আমাকে ধাওয়া করেছিল? আর লাইব্রেরি এত অন্ধকার কেন? লাইব্রেরি? কোথায় লাইব্রেরি? কেন এতক্ষণ যে আমি ছিলাম, তুমি লাইব্রেরিটাও ভুলে গেলে? আচ্ছা বেশ, চলো ওই দিকটায় বসি। দীপিকা, তোমার আর একটু সময় লাগবে সবটুকু বুঝতে। মানে কিসের সময়? দীপিকা দেবী ও চয়ন চাঁদের আলো ধোয়া মাঠের কিনারায় গিয়ে বসে। আকাশে ঝলমল করছে তারা। চারিদিকে নিস্তব্ধ, কেবল ঝিঁঝির ডাক। দীপিকা, ওটা আর লাইব্রেরি নেই, ওটা এখন হাসপাতালের মর্গ। কি যা তা বলছো? এইমাত্র আমি ওখানে গিয়েছিলাম, ওখানে তো তোমার চিঠিও পড়লাম। হ্যাঁ পড়লে, কিন্তু সবই একটা ভ্রম। তোমার এখানে আসা বা তোমার কাল থেকে সব কিছু ঘটা, এই সবই নিয়তি। তোমার চিঠিতে তুমি ওসব কি লিখেছো? দেখো, আবার তো আমাদের দেখা হলো। তুমি চলে যাবার পরে তোমার বাবা আমাকে তোমাদের সাথে সামাজিক ও আর্থিক পার্থক্যটা বেশ ভালোভাবে বুঝিয়ে দেবার উদ্দেশ্যে আসে, কিন্তু সেটা করার জন্য শারীরিক নিগ্রহ করার দরকার ছিল না, অশ্লীল কথা বলারও দরকার ছিল না। আর নিতে পারলাম না, আত্মহত্যাই শ্রেয় বলে মনে হলো। আমারও তো বাবা মা ছিল বলো,
চয়ন, কি বলছো তুমি? আত্মহত্যা? এই তো, তুমি তো আমার পাশেই। কারণ আমরা দুজনেই এখন একই অবস্থায়। মানে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে তো জলের মতো পরিষ্কার দীপিকা, তুমি আর ইহলোকের বাসিন্দা নও। আজ দুপুরেই গাড়িটা যখন ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা লাগে, তখনই তো পোস্টটা ভেঙে তোমার মাথায় পড়ে, আর বৈদ্যুতিক তারও। তোমার দেহ আর আত্মাটাকে ধরে রাখতে পারেনি দীপিকা। কি সব ভুলভাল বলছো বলো তো? আমি জানি তুমি আমার সাথে ইয়ার্কি করছো, সেই আগের মতো। তুমি একটু বদলাবে না, তাই না? না দীপিকা, না, আমি কোনো ইয়ার্কি করছি না, কোনো মজা করছি না, আমি সত্যি বলছি তোমাকে। আচ্ছা আচ্ছা, বিশ্বাস হলো না তো? বলো তো, তুমি জিজ্ঞাসা করছিলে না আমার বয়সটা কেন বাড়ল না? হ্যাঁ, কেন? কারণটা হলো, আত্মার বয়স বাড়ে না। দেখো, পলাশ কাকারও বাড়েনি, কারণ ওই বছরই তো পলাশ কাকারও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কি বলছো এসব? কথাগুলো তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? না, কিন্তু তুমি যখন বলছো। চলো, তোমার ফেলে আসা দেহটা মর্গের এক কোণায় পড়ে আছে, দেখবে চলো। দীপিকা দেবী আর কোনো কথা না বলে চয়নের পেছন পেছন হাঁটতে থাকে। তার কাছে আজকে বা কাল সারাদিন যা ঘটেছে তা কেমন যেন অবিশ্বাস্য মনে হয় তার। তাই মনটা একবার পরখ করে নিতে চাইল চয়নের কথাটা। ঘরটার কাছাকাছি এসে পৌঁছতেই সেই বিকট পচা গন্ধটা আবার নাকে আসতে থাকলো তার। ঘন অন্ধকারের ভিতর প্রবেশ করল দীপিকা ও চয়ন। তীব্রতর হলো সেই বিকট মরা পচা গন্ধটা। দুটো জ্বলন্ত চোখ সামনের দিক থেকে তাদের দিকে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। দীপিকা ভয় পেয়ে চয়নের হাতটা চেপে ধরল। হেসে উঠল চয়ন, বলল, দীপিকা, মানুষ তো একবারই মরে, তোমার তো আর সে ভয় নেই। ভয় পাওয়াটা তো এখন অমূলক। ওটা একটা কালো বিড়াল, এখানেই থাকে। এতক্ষণ যেটা লাইব্রেরি ঘর হিসেবে দীপিকা দেবী জানত, সেই ঘরটায় প্রবেশ করতেই দীপিকার রক্ত যেন ঠান্ডা হয়ে এল। টিমটিম করে জ্বলা বাল্বের আলোয় কি দেখছে সে? তার মানে চয়ন এতক্ষণ সব সত্যি কথাই বলেছে। সে দেখতে পেল এক কোণায় পড়ে আছে তার মৃতদেহটা। মুখটা থ্যাঁতলানো, রক্ত শুকিয়ে মুখটা বিকৃত হয়ে আছে। চারিদিক থেকে অদৃশ্য কিছু মানুষের ফিসফাস শব্দ শুনতে পেল। যে দেখল সে তাদের পেছনে অনেক মানুষ যেন তাদের দিকে এগিয়ে আসছে। তারা হঠাৎ অট্টহাসি করে উঠল। দীপিকা ভয় পেয়ে চয়নের বুকে মুখ ঢাকল। চয়ন দীপিকা দেবীর হাতটা ধরে বাইরে নিয়ে এলো। দীপিকা দেবীর গাটা যেন গুলিয়ে উঠল। সে চয়নকে বলল, চয়ন, এটা কিভাবে সম্ভব? এই তো আমি কিছুক্ষণ আগে লাইব্রেরিতে বসে তোমার প্রিয় বইটা নেড়ে ছেড়ে দেখছিলাম, তোমার লেখা চিঠিগুলো পড়ছিলাম। এই কয়েক মুহূর্তে এটা এটা মর্গে রূপান্তরিত হলো কিভাবে? চয়ন মৃদু হাসল, বলল, আসলে কি বলো তো, আমার লেখা চিঠিটা তোমার পড়ার দরকার ছিল, তাই তুমি পড়েছ। সবই মায়া। আসলে এই লাইব্রেরি অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে আমার মৃত্যুর বছর 5 পরে। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘরটা মর্গে রূপান্তরিত করে। তখন থেকেই তো লাশ কাটা হয় এই ঘরে। ওরা ওরা কারা যারা আমাদের ঘিরে ধরেছিল? ওরা আর কেউ না, তোমার আমার মতোই
আত্মার ইহলৌকিক স্তরে আটকে থাকা অতৃপ্ত আত্মার দল। ওদেরও নিশ্চয়ই কোনো না কোনো চাওয়া এখনও বাকি রয়েছে। ওরা আমাদের ঘিরে ধরেনি দীপিকা, ওরা ওভাবেই থাকে। আমিও তো বছর 20 তোমার অপেক্ষায় এইভাবেই ঘুরে বেরিয়েছি এখানে সেখানে। আজ আমাদের মুক্তি, আজ আমরা আত্মার পরবর্তী স্তরে প্রবেশ করব। আমি নিশ্চিত তোমারও আর কোনো চাওয়া বাকি নেই। না চয়ন, তুমি ছিলে আমার জীবনের একমাত্র চাওয়া, আর আমার একমাত্র খারাপ লাগাও বটে। আজ আমার কোনো আক্ষেপ নেই। আমাকে তুমি এখানে ডেকে এনেছো আমাদের জীবদ্দশায় মিলন না হলেও এই মৃত্যুর পরের সময়কালে একসাথে থাকার সৌভাগ্যটা আমি পূর্ণ মাত্রায় উপভোগ করতে চাই। সত্যি আমার আর কোনো চাওয়া বাকি নেই, কোনো চাওয়া বাকি নেই। চয়ন আর কোনো কথা না বলে দীপিকার হাতটা ধরে বেরিয়ে আসে বাইরে। মর্গে পড়ে থাকে দীপিকার নিষ্প্রাণ দেহটা। চয়ন দীপিকার হাতটা ধরে ফাঁকা মাঠের উপর দিয়ে মাঠের এক কোনায় বটগাছটার নিচে এসে দাঁড়ায়। মুখোমুখি দাঁড়িয়ে আলিঙ্গনের জন্য 2 হাত বাড়িয়ে দেয়। চাঁদের আলোয় মিশে যায় 2 প্রেমিক প্রেমিকার আত্মিক শরীর। দূরে আকাশে চাঁদের আলো, আর তার পাশে জল জল করে ওঠে 2 নক্ষত্র। আপনারা শুনলেন সৌমেন পালের কাহিনী অপেক্ষা। গল্পটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন রোমাঞ্চকর গল্প। আজ এই পর্যন্তই, নমস্কার।